মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। রপ্তানিমুখী নতুন পণ্য খুঁজে বের করতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বলেছেন, প্রবৃদ্ধি, জিডিপি, বাজেটের আকার সহ অর্থনীতির সব সূচকে এগিয়েছে বাংলাদেশ। দর্শক, এখন দুপুরের আয়োজনে আপনাদের এ নিয়ে জানাবো বিস্তারিত। তার আগে স্বাগত জানাচ্ছি এখনকার আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি ইসরাত মুক্তি। উপত্যকার পার ঘেঁষে প্রায় 94 একর জায়গার উপর চলছে এই নির্মাণযজ্ঞ। আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের এই ডিপো এলাকার কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। সয়েল ইমপ্রুভমেন্টের কাজ মাত্রই শেষ হলো, হ্যাঁ, এবং আপনারা জানেন যে সয়েল স্যান্ড কম্প্যাকশন পাইল পুরোপুরি জাপানি প্রযুক্তি। মূল কাজটাই হলো এই ফিলিং কাজগুলো চালিয়ে যাওয়া, এটা পুরো দমেই চলছে। সব আন্ডারগ্রাউন্ড প্যাকেজের ঠিকাদার অলমোস্ট সেল 6-7 জন। কাজে ঠিকাদারের একটা দাবি আছে একটার পর একটা দেওয়ার। লাইন 1-এর দিকে আপনারা চাইতে পারেন যে 12টা প্যাকেজে বাস্তবায়ন হচ্ছে। প্যাকেজগুলো যেহেতু ছোট হয়ে গিয়েছে, সেই জন্য আমরা আশা করি যে আমরা নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে পারবো। মেট্রোর যে সুফল রয়েছে সেটি ইতিমধ্যেই পাওয়া শুরু করেছেন রাজধানীবাসী, এবং মুক্তি এজন্যই কিন্তু মেট্রোর যে পরিধি সেটি বৃদ্ধি করা হচ্ছে। এই লক্ষ্যেই নভেম্বরে রাজধানীর যে নতুন বাজার এলাকা রয়েছে সেখানে পাতাল মেট্রোর খনন কাজ শুরু হবার কথা রয়েছে, এবং প্রকল্পের 12টির মধ্যে 3টি নির্মাণ প্যাকেজের যে ঠিকাদার নিয়োগ সেটি কিন্তু শেষ পর্যায়ে রয়েছে, এবং জাইকার সম্মতি পেলেই কিন্তু বাকিগুলোতে অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের পরামর্শে নয়, নিজেদের চিন্তা, চেতনা ও গবেষণার মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনায় দেশের মাটি মানুষের কথা বিবেচনায় নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 2026 সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগাতে হবে। সব বাধা মোকাবিলা করেই দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিব বিল্লার প্রতিবেদন। স্বাধীনতার পর $8 বিলিয়ন থেকে দেশের অর্থনীতির আকার এখন $465 বিলিয়ন। 54 বছরে বেড়েছে মাথাপিছু আয়, বাজেট, জিডিপির আকার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয় ও মানুষের ক্রয় ক্ষমতা। গত 15 বছরে নির্মিত হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক মেগা প্রকল্প, যার পরিকল্পনায় সম্মুখ সারির সদস্য অর্থনীতিবিদরা। পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। 2 দিনের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ। শুক্রবার সকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির সব সূচকে এগিয়েছে বাংলাদেশ। আমি ব্যাপকভাবে ব্যাংক, বিমা, শিল্প কলকারখানা, বিমান, এমনকি হেলিকপ্টার সার্ভিস, হাসপাতাল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, বিভিন্ন প্রায় প্রতিটি খাত বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। কারণ বেসরকারি খাত যত বেশি গড়ে উঠবে, তত বেশি মানুষের কর্মসংস্থান হবে। যুদ্ধ বিগ্রহ ও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, বাংলাদেশও এর প্রভাব মুক্ত নয়। তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানিমুখী নতুন নতুন পণ্য খুঁজে বের করতে অর্থনীতিবিদদের আহ্বান জানান তিনি। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন, কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো, আর যদি যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। দেশের মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে সেটা হবে না। দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে।
কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। 2026 সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও এর সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 1981 সালের 17 মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন শেখ হাসিনা। তার ফিরে আসায় দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, ঐক্যবদ্ধ হয় মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনার নেতৃত্বেই। হাসিব বিল্লার আরও একটি প্রতিবেদন। 1975 সালের এক ভোররাতে বঙ্গবন্ধুকে হত্যা করে একদল বিপথগামী সৈনিক। সেদিন ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অবস্থানরত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য প্রাণ হারায় ঘাতকের বুলেটে। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। জার্মানি, লন্ডন ও ভারতে দুবনের শরণার্থীর জীবন কাটে দীর্ঘ 6 বছর। ততদিনে দেশে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয় 1981 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে। দলের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। সে বছর তিনি দেশে ফেরেন 17 মে। যেই দিন ঢাকায় আসলেন, বোনকেও কিন্তু সঙ্গী করে নিয়ে আসতে পারেননি, সন্তানদের আনতে পারেননি, স্বামী আসতে পারেনি, কারণ তাদেরও প্রাণের ভয় ছিল। এমন একটা অবস্থায় এসে তিনি যে শুধু দলের সভাপতির দায়িত্ব নিলেন তা না, কিন্তু দলকে সংগঠিত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায়, 71-এর ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়া। কেন্দ্রীয় নেতৃত্বে যারা ছিল সবাই তো তার সিনিয়র ছিল, বয়সে বলেন, রাজনৈতিক অভিজ্ঞতায় বলেন, আর ছিল বিভেদ সৃষ্টির মতো শতমুখী তৎপরতা, চক্রান্ত। স্বজন হারিয়ে শুরু হয় তার সংগ্রামের পথ চলা। জেল জুলুম উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাবি আদায়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন। 15 বছরের সাধনা ও ত্যাগের পথ বেয়ে 1996 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তার ফিরে আসার মধ্য দিয়ে অন্ধকার যুগের অবসানের পথ শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি বিশ্বাস করা শুরু করেছে একজন স্বপ্নময় মানুষ, নেতৃত্ব দেওয়ার মানুষ আমরা ফিরে পেয়েছি। 43 বছর ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা, আর 20 বছর ধরে তিনি দেশ পরিচালনার দায়িত্বে। এ সময় অনন্য উচ্চতায় এগিয়েছে বাংলাদেশ। কৃষিতে, শিল্পে, তথ্য প্রযুক্তিতে, শিক্ষায়, স্বাস্থ্যে, প্রত্যেকটার জন্য কিন্তু কর্মসূচি। 21 সালের বাংলাদেশ কেমন হবে, এমনকি সবচেয়ে দুর্যোগময় পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতির চাকা যাতে সচল থাকে, বাংলাদেশ যাতে থেমে না থাকে, সব কিছুর দিকেই কিন্তু নজর রেখে প্রকৃত রাষ্ট্রনায়কের মতো তিনি দেশ পরিচালনা করছেন। এই 43 বছরের ইতিহাসে বাঙালি জাতির জাগরণের ইতিহাস, সমৃদ্ধির ইতিহাস, নিজের পায়ে দাঁড়ানোর ইতিহাস, সক্ষমতার ইতিহাস এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়ার যে দীর্ঘ পথযাত্রা, আগামীর বাংলাদেশকে তৈরি করার এক অনন্য অসাধারণ ইতিহাস। আন্দোলন সংগ্রাম মুখর রাজনৈতিক জীবনে শেখ হাসিনা কারাভোগ করেছেন 331 দিন। ঘাতকের হামলার শিকার হয়েছেন বারবার। সব বাধা উপেক্ষা করে টানা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। নানা প্রতিবন্ধকতায় মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারিভাবে দেশটিতে বিভিন্ন খাতে 10,000 বাংলাদেশি কর্মী পাঠানোর কথা থাকলেও গিয়েছে মাত্র 1,381 জন। ধীরগতি থাকলেও কর্মী পাঠানো বন্ধ হবে না বলে আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। আমাদের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আগামী মাসে অথবা পরবর্তী মাসে হবে, এবং যে জায়গায় আমরা বাকি যে 8,500 কোঠা আছে এটি পূরণের জন্য আমরা এজেন্ডাভুক্ত করেছি। মার্কেটটা ধরে রাখতে স্কিলস তারা শ্রমিক চাবে, সেই ধরনের কর্মী বাহিনী সৃষ্টি করে আমরা প্রেরণ করার চেষ্টা করব। এ নিয়ে প্রতিবেদন রয়েছে কিছুক্ষণ পর।
দৃশ্যমান দেশের প্রথম পাতাল মেট্রো রেল প্রকল্পের ডিপো এলাকা। নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন, এই লাইনে আরও একটি নির্মাণ ভাগে চলতি বছরের শেষ দিকেই শুরু হবে পাতাল রেল লাইন নির্মাণের জন্য খোঁড়াখুড়ি। 12টির মধ্যে আরও অন্তত 3টি নির্মাণ প্যাকেজে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে। তবে সবগুলো নির্মাণ প্যাকেজ একযোগে না হওয়ার কারণ হিসেবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন তারা জাইকার সম্মতির অপেক্ষায় রয়েছেন। আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন সোয়াইব ইসলাম লিখন। বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল মেট্রোর যে স্বপ্ন তার ভিত্তি স্থাপন হচ্ছে এখানে। সারি সারি এক্সকেভেটর, ডাম্প ট্রাক, বোরিং মেশিন, বুলডোজার কিংবা মোটর গ্রেডারের দিনরাতেই ব্যস্ততার লক্ষ্য মেট্রো রেলের লাইন 1 বা MRT-1 ডিপো নির্মাণের জন্য এই জায়গাটিকে প্রস্তুত করা। মূলত এই ডিপো থেকেই পরিচালিত হবে নতুন বাজার পর্যন্ত উড়াল 11.36 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে কমলাপুর 19.87 কিলোমিটার পাতাল মেট্রো। কয়েক ধরনের পাইলিং শেষে উঁচু নিচু লোকালয় আর জলাভূমি মিলিয়ে নির্মাণের অপেক্ষায় থাকা ডিপো এলাকার চেহারা এখন এমন। পিতলক্ষার পার ঘেঁষে প্রায় 94 একর জায়গার উপর চলছে এই নির্মাণযজ্ঞ এবং এখনকার পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই পিতলগঞ্জের এই অংশটিতেও একসময় লোকালয় ছিল। আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের এই ডিপো এলাকার কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে এবং প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে এরই মধ্যে সব মিলিয়ে তারা অর্ধেকের মতো কাজ শেষ করে ফেলেছেন। আমাদের এই সয়েল ইমপ্রুভমেন্টের কাজ মাত্রই শেষ হলো, হ্যাঁ, এবং আপনারা জানেন যে সয়েল স্যান্ড কম্প্যাকশন পাইল পুরোপুরি জাপানি প্রযুক্তি। তো আমরা এখন ইমপ্রুভ সয়েলের উপরে আমরা ফিলিং কাজটাই আমাদের মূল কাজটাই হলো এই ফিলিং কাজগুলো চালিয়ে যাওয়া। এটা পুরো দমেই চলছে। As you know, rainy season will be started from June, so embankment work progress becomes slower. So we have to focus on the embankment before rainy season starts. কাগজে কলমে ডিপোর ভূমি উন্নয়নের এই কাজের অগ্রগতি 40% কাছাকাছি দেখানো হলেও নির্মাণ সংশ্লিষ্টদের দাবি এর অগ্রগতি আরও বেশি এবং 5 ধাপে এই যে ডিপোর ভূমি উন্নয়নের কাজটি হচ্ছে তার সবশেষ ধাপে রয়েছে সেবা সড়ক ও পয়ঃনিষ্কাশন নালা নির্মাণ। দেখা যাচ্ছে ডিপোর বিভিন্ন অংশে সেটিও নির্মাণ হয়েছে। তবে মোট 31.24 কিলোমিটার মেট্রো প্রকল্পের জন্য যে আরও 11টি নির্মাণ চুক্তি হওয়ার কথা তার অগ্রগতি এই 1 নম্বর নির্মাণ ভাগের মতো নয়। প্রশ্ন হচ্ছে কেন? এখানে একটা হচ্ছে কি সব আন্ডারগ্রাউন্ড প্যাকেজের ঠিকাদার অলমোস্ট সেম 6-7 জন। কাজেই ঠিকাদারের একটা দাবি আছে একটার পর একটা দেওয়ার। কাজে এটা ইনডাইরেক্টলি যাই কেউ একটু দেরি করতেছে, এটা সুযোগটা তাদেরকে দিচ্ছে। এই জন্য এই প্যাকেজগুলো একটু দেরি হচ্ছে। মূলত 2 নম্বর নির্মাণ ভাগ ডিপো এলাকার অবকাঠামো, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম বসানোর মতো পূর্ত কাজের জন্য, যেটির জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। নদ্দা থেকে বিমানবন্দর পর্যন্ত পাতাল লাইন নির্মাণ প্যাকেজ 6 জন্য আহ্বান করা দরপত্র চলতি মাসের শুরুর দিকে খোলা হয়েছে, এখন যেটির কারিগরি মূল্যায়ন চলছে। 3 নম্বর ভাগে আছে কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত পাতাল লাইন নির্মাণ, যেটির নির্মাণ অফিসের জন্য রেলওয়ে বিভাগ শাহজাহানপুর কলোনিতে জায়গা দিতে চেয়েছে। তবে দরপত্র আহ্বানের জন্য এখনো পাওয়া যায়নি অর্থায়নকারী সংস্থা জাইকার সম্মতি। এভাবে জাইকার সম্মতির অপেক্ষায় আছে 7 থেকে 12 পর্যন্ত সবকটি নির্মাণ ভাগ। তবে ডিপোর ভূমি উন্নয়নের পর সবচেয়ে এগিয়ে আছে কুড়িল এলাকা থেকে নতুন বাজার পর্যন্ত উড়াল থেকে পাতালের ট্রানজিশন লাইন নির্মাণ অংশটুকু, যেটি 5 নম্বর ভাগের অন্তর্ভুক্ত। এমনিতে টিবিএম মেশিন কাজ পাওয়ার পর তারা এটা ডিজাইন করতে 2-3-4 মাস লাগে, ম্যানুফ্যাকচার করতে 7-8 মাস লাগে, তারপর সেটিং করতে আরও 3 মাস লাগে। এই করে টিবিএম মেশিনের কাজটা যেটা বলছেন এটা হইতে একটু দেরি হবে, কিন্তু এমনি ডায়াফ্রাম ওয়ালের কাজ আমরা শুরু করবো এই বছরই, হয়তো নভেম্বর যেতে পারে, এত দূর নাও যেতে পারে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমরা করতে পারি। মেট্রো রেল সংশ্লিষ্টরা বলছেন মাটির প্রায় 10 থেকে 12 মিটার গভীর দিয়ে নির্মাণ হবে পাতাল মেট্রোর লাইন, তাই এর জন্য শহরবাসীর তেমন ভোগান্তি হবে না। তবে উড়াল 7টি এবং পাতাল 12টি মিলিয়ে 19টি স্টেশন নির্মাণে দরকার হবে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সেবা সংস্থাগুলোর পরিষেবা লাইন স্থানান্তর। এরই মধ্যে একটি চুক্তির আওতায় এই কাজটি শুরু করে দিয়েছে সেনাবাহিনীর প্রকৌশল কোর। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন আগের অভিজ্ঞতা নিয়ে এই লাইনটি নির্মাণে যে কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে 2026 সালের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। MRT লাইন 6 এর যদি তাকান আমরা দেখবেন যে প্যাকেজগুলো বড় করেছিলাম,
এখন কিন্তু আমরা লাইন 1-এর দিকে আপনার চাইতে পারেন যে 12টা প্যাকেজে বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ প্যাকেজের সংখ্যা প্রায় 1.5 গুণেরও বেশি হয়ে গিয়েছে। প্যাকেজগুলো যেহেতু ছোট হয়ে গিয়েছে সেই জন্য আমরা আশা করি যে আমরা নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে পারবো। তবে আমাদের টার্গেট যেটা আছে, এই টার্গেটে কাজ শুরু করার আগে আমরা কোনো পরিবর্তন আনতে চাই না, এবং আমরা টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করব। দেশের প্রথম পাতাল মেট্রো লাইন MRT-1 এর নির্মাণে 2017, 19 এবং 21 সালে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার জন্য রাষ্ট্রায়ত্ত কোম্পানি DMTCL এর সঙ্গে ভিন্ন 3টি ঋণ চুক্তি করে জাপানিজ সহায়তা সংস্থা জাইকা। প্রকল্পটি বাস্তবায়নে এসব চুক্তির আওতায় প্রায় 39,450 কোটি টাকার অর্থ সহায়তা দেবে সংস্থাটি। আশা করা হচ্ছে বাণিজ্যিক চলাচল শুরু হলে বিমানবন্দর কিংবা নারায়ণগঞ্জ এলাকা থেকে দৈনিক 10 লাখেরও বেশি যাত্রী ঢাকার মূল অংশের সঙ্গে সহজ যাতায়াত সুবিধা পাবে। এ প্রকল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই ডিপো ঘিরে যে সেবা সড়ক এবং যে পয় নিষ্কাশন নালা তৈরি হচ্ছে তা এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে এখানকার স্থানীয়রা সেটি ব্যবহার করতে পারে। তাই আশা করা হচ্ছে যে শুধু ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করা নয়, এই প্রকল্প এখানকার মানুষের জীবনযাত্রাও উন্নত করবে। পিতলগঞ্জ থেকে আজহার লিমন, এখন নারায়ণগঞ্জ। নানামুখী জটিলতায় ভুগছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে প্রবেশের সবশেষ বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে 31 মে। তবে কর্মী পাঠানো বন্ধ হবে না বলে আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। নতুন করে কোটা পেতে দেশটির সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। তবে সরকারিভাবে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে এখনও ধীরগতির অভিযোগ রয়েছে। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া। প্রতি বছর লাখ লাখ কর্মীর কর্মসংস্থানের মাধ্যমে রেমিটেন্সের যোগান আসছে দেশটি থেকে। তবে নানা ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের জন্য বেশ কয়েকবার বন্ধ হয় মালয়েশিয়ার দুয়ার। অসাধু রিক্রুটিং এজেন্সির চক্রের দায়ে 2018 সালের সেপ্টেম্বরে শ্রমবাজার বন্ধ হয়েছিল মালয়েশিয়ায়। 2021 সালে দেশটির সাথে পারস্পরিক সমঝোতা চুক্তির পর আবারও চালু হয় কর্মী পাঠানোর কার্যক্রম। 2022 সালের 8 আগস্ট থেকে নিয়মিতভাবে কর্মী যাওয়া চলমান থাকলেও পরিস্থিতি আবারও দোলাচলে। সম্প্রতি দেশটির নানা বাধ্যবাধকতায় কর্মী পাঠানো নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নানা প্রতিবন্ধকতায় মালয়েশিয়ার শ্রমবাজারে হুমকির মুখে বাংলাদেশ সহ 14টি কর্মী প্রেরণকারী দেশ। গেল 31 মার্চ কর্মীদের ভিসার আবেদন জমার তারিখ ঠিক করে দেয়া হয়, যাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় 31 মে। এরপর আর কোনো কর্মী প্রবেশ করতে পারবে না। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে তৎপরতা বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, যার অংশ হিসেবে সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা, যাতে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের ৭৮,৯৯০ টাকা ব্যয় নির্ধারণ করে যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়। মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হচ্ছে কিনা এমন প্রশ্নে আশঙ্কা উড়িয়ে দেন প্রতিমন্ত্রী। বলেন, মালয়েশিয়া সরকারকে চিঠি দিয়ে সময়সীমা বাড়ানোর আলোচনা চলমান। আমরা এই ব্যাপারে কাজ করতেছি, আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে, আমাদের এমবেসিগুলো কাজ করতেছে, এবং প্রয়োজনে আমরা নিজেরাও যাব সে দেশের গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকার আলাপ হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করি। আমরা চেষ্টা করব যাতে মার্কেটটা ধরে রাখতে স্কিল শ্রমিক যারা যে ধরনের তারা শ্রমিক চাবে সেই ধরনের আমরা কর্মী বাহিনী সৃষ্টি করে আমরা প্রেরণ করার চেষ্টা করব। নতুনভাবে আবার এগ্রিমেন্ট হবে, তাদের চাহিদা মোতাবেক তারা কয় লক্ষ নিবে, কয় লক্ষ লোকের চাহিদা আছে, সেই চাহিদা মোতাবেক আমরা মানুষ প্রেরণ করার চেষ্টা করব। পাশাপাশি অভিবাসন ব্যয় কমানোরও প্রতিশ্রুতি দেন তিনি। আমরা চেষ্টা করতেছি যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হইলে খরচ কম হয়, আর রিক্রুটিং এজেন্টদের দ্বারা হইলে পরে রিক্রুটিং এজেন্টের খরচ, উভয় দেশের খরচ এগুলো আছে, তখন গিয়ে মাইগ্রেশন কস্টটা বেড়ে যায়। আমরা চেষ্টা করব যে কম খরচে যাতে যাইতে পারে।
এই কাজটি কিন্তু অন্যান্য কাজের তুলনায়। এদিকে বাংলাদেশ থেকে সরকারিভাবে বিভিন্ন খাতে 10,000 কর্মী পাঠানোর কথা থাকলেও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বোয়েসেল পাঠাতে পেরেছে মাত্র 1,381 জন কর্মী। বিনা অভিবাসন ব্যয়ে সবশেষ 73 জন কর্মীকে মালয়েশিয়া পাঠালেও তাদের কার্যক্রম চলে স্লোত গতিতে। কর্মী পাঠানোর বিষয়টি নির্ভর করে যে কোম্পানি কর্মী গ্রহণ করবে। আমরা যে ডিমান্ড লেটার যতগুলো পেয়েছি পরিপূর্ণভাবে এটা আমরা পূরণ করেছি। বাকি কোঠাগুলো কিন্তু এখনও চলমান আছে। আমাদের দ্বিতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে এই 10,000 কোঠাকে আবার সংরক্ষণ করা হয়েছে। আমাদের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আগামী মাসে অথবা পরবর্তী মাসে হবে এবং যে জায়গায় আমরা বাকি যে 8,500 কোঠা আছে এটি পূরণের জন্য আমরা এজেন্ডাভুক্ত করেছি। মালয়েশিয়ায় এখন কর্মরত আছেন প্রায় 15 লাখ বাংলাদেশি কর্মী। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যাওয়া কর্মীর সংখ্যা নেহায়াত কম নয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। রাঙামাটি থেকে মাছ আসছে না, তাই যোগানে দেখা দিয়েছে ঘাটতি। কিছু মাছের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ মাছের দাম। সামর্থ্যের মধ্যে দাম না মেলায় মাছ না কিনেই বাড়ি ফিরছেন অনেক ক্রেতা। সবজির বাজারের মরিচ, রসুন ও আদার দাম নতুন করে বেড়েছে। শাহাদাত অভ্র জানাবেন বিস্তারিত। ঘণ্টাখানেক ধরে মাছের বাজার ঘুরে তেমন কিছুই কিনতে পারেনি নিজামুদ্দিন ও তার স্ত্রী। বাড়তি দাম যেন কমার নাম নেই, তাই খুঁজছেন সাধ্যের মধ্যে থাকা মাছ। দাম বেশি, মানে কেনার মতো অবস্থা নাই, আমরা কিনবো না, চলে যাবো। সব মাছই দেখলাম তো, বিশেষ করে আড়ি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছের দাম অনেক বেশি। পুরো বাজার ঘুরতেছি, কোনো অবস্থা নাই কেনার মতো, আমাদের বাজেটের অনেক বাইরে। কষ্টকর ব্যাপার হচ্ছে যে জিনিসপত্রের দাম একবার বেড়ে গেলে এটার মানে আল্লাহর রাস্তায় এটা কমার নাম হয় না। মাছের বাজারে ভিড় থাকলেও দরদামে ব্যস্ত ক্রেতারা খুশি নন দাম শুনে। চাষের মাছ ও দেশীয় কিছু কিছু মাছে দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। মাছের তো ধরা ছোঁয়ার বাইরে অনেক দাম, অনেক মানুষ খাইতে পারবে না। এটা আছে একটু বেশি, তবুও কিনতে হয়, কিনি। বর্তমানে রাঙামাটির মাছটা ঢাকা শহরে আসলে মাছের দাম প্রায় অর্ধেক কমে যায়। এখন রাঙামাটি অভিযান শুরু হয়ে গেছে, এখন বন্ধ 3 মাস। এখন মাছের কোনো মৌসুম না, মৌসুম না খাওয়ার পরে পানি কমে গেছে, এই কারণে মাছের দাম এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ, রূপচাঁদা, চিংড়ি সহ সামুদ্রিক মাছ। ইলিশ 1800 থেকে 2400 টাকা, রূপচাঁদা 1300 থেকে 1400 এবং চিংড়ি 700 থেকে 800 টাকা। দেশীয় মাছের মধ্যে ট্যাংরা 650 থেকে 700 টাকা আর মলা 600 থেকে 700 টাকা। রুই মাছ 500 টাকা কেজি, গত সপ্তাহে এটা ছিল 550-600। তাছাড়া আড়ি মাছ দাম ছিল 1100, এই সপ্তাহে হলো 850 থেকে 900। ইলিশই 1 কেজি প্লাস্টার এটা 2200, আর আপনি 800-900 এটা 1700। ছুটির দিনে মাছের বাজারের সাথে সাথে দাম বেড়েছে সবজির বাজারেও। তবে মরিচ ও রসুনের দামে এসেছে বড় পরিবর্তন। 40 টাকা বিক্রি করতেছে, 140। বাজারটা 180 টাকা। দামও কেনা সম্ভব না। কাঁচামরিচ ছিল 40 টাকা, সেই কাঁচামরিচ 160 টাকা। 20 টাকা দাম বেড়ে রসুনের দাম 200 টাকা। আদার দাম বেড়ে হয়েছে 220 টাকা। শসা 50 টাকা আর টমেটো বিক্রি হচ্ছে 70 টাকায়। উৎপাদন যদি কম হয়, এসব শাকসবজি, মরিচ এগুলোর দাম তো বৃদ্ধি হবে। যে দামটা বাড়তেছে, সাধারণ যে জনগণ যারা রিক্সা চালায়, ভ্যান চালায় এবং দিনমজুরের কাজ করে, তাদের পক্ষে এটা একটা জৌল। বাড়তি দামে মধ্যবিত্তের বেড়েছে ভোগান্তি। বাজার তদারকি করলে কমবে দাম, এমনটাই আশা ক্রেতাদের। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এদিকে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্য মাছ। এতে যেমন স্বস্তি ফিরেছে জেলে পাড়ায়, তেমনি কিছুটা মাছের দাম কমেছে। যদিও চট্টগ্রাম, কক্সবাজার, খুলনার চিত্রটা এরকম, কিন্তু বরিশালের চিত্রটা উল্টো। সরবরাহ কম থাকায় বরিশালে মাছের দাম রয়েছে চড়া। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন সেই গল্প। জালে কাঙ্ক্ষিত মাছ ধরা না পড়ায় বেশ কয়েকদিন ধরেই বাজারে মাছের সরবরাহ ছিল কম। তবে ক্রমে বাড়তে শুরু করেছে জালে ধরা পড়া মাছের পরিমাণ। পাইকার, আড়তদার, খুচরা ব্যবসায়ী, জেলে ও শ্রমিকদের হাঁকটাকে মুখরিত মাছের ঘাটগুলো।
সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের মাছের পাইকারি বাজার ফিশারি ঘাটে ইলিশ সহ বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ, ফলে তুলনামূলকভাবে কমেছে দাম। 400 থেকে 600 গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়। এছাড়া বাজারে মিঠা পানির মাছের সরবরাহও বেড়েছে। সামুদ্রিক অন্যান্য মাছের মধ্যে সরবরাহ ভালো পোয়া, লইট্টা, ছুরি ও রূপচাঁদা মাছের। 3-4 দিন ধরে ইলিশ মাছ একটু বেশি আসতেছে, আর সাগরের অন্যান্য মাছ একটু বেশি। যে ইলিশ মাছ আমরা বিক্রি করছি 70,000 টাকা, আজকে এই মাছ বিক্রি করতেছে আপনার 40,000, 38,000 টাকা মন। আজকে মোটামুটি আছে, কালকে থেকে আজকে একটু দাম কম। খুলনায় গেল সপ্তাহের তুলনায় চাষের মাছের দাম কিছুটা কমেছে। সরবরাহ বাড়ার কারণে কেজি প্রতি কমেছে 20 থেকে 50 টাকা। বড় সাইজের চাষের তেলাপিয়া 30 টাকা কমে হয়েছে 220 টাকা। এছাড়া 1 কেজি রুই 250 টাকা, সিলভার কার্প 180 টাকা, চাষের কই মাছ 280 ও পাঙ্গাস 160 থেকে 200 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে মাছের দামে এখনও সন্তুষ্ট নন ক্রেতারা। একটু কমেছে, 20 টাকা 10 টাকা কেজিতে কমছে। দেখা যাচ্ছে বিকেলে আরো 10 টাকা 20 টাকা কমতে পারে। চাষের মাছ যেগুলো আসে এগুলো বেশি মাছ আসলে মাছ দাম একটু কমে, মাছের যখন ক্রাইসিস থাকে তখন একটু দাম বাড়ে। আগের থেকে প্রায় কেজিতে 20 টাকা 30 টাকা কমেছে। চাষের যে মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, এগুলোর দাম কম। মাছের দাম এমনি কম, মানে ওই সপ্তাহে এই সপ্তাহে দাম কম। ইলিশে ভরপুর কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। পন্টুনের এ প্রান্ত থেকে ও প্রান্তে শুধু ইলিশ আর ইলিশ। দীর্ঘদিন পর জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে হাসি ফুটেছে মাছ ব্যবসায়ীদের মুখে। 2 দিনের ব্যবধানে কমেছে দাম। এই 2 দিন যা পড়ছে মৎস্যজীবীরা এগুলো নিয়ে আসছে, এখন মাছ দেখা যাচ্ছে। গতকালকে থেকে ইলিশ মাছ আমাদের ট্রলারে অনেক পরিমাণ ইলিশ মাছ দেখা যাচ্ছে, কিন্তু আগের থেকে এখন ইলিশ মাছের দাম কমে গেছে। 2 দিন আগে 1.5 কেজি ওজনের 100 পিস ইলিশ 1,80,000 টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হয়েছে 1,40,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। এছাড়া 1 কেজির 100 পিস ইলিশ কমেছে 20,000 টাকা। লইট্টা ও সুরমা 200 টাকা কেজি, চাপা 200 থেকে 250 টাকা কেজি, তাইল্লা 600 টাকা এবং ছোট বাইলা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। সবখানে বাড়লেও বরিশালে বাড়েনি মাছের সরবরাহ, ফলে বরিশালের বাজারে সব ধরনের মাছের দামই বাড়তি। ইলিশের দাম সবচেয়ে বেশি। বাড়তি দামে ক্রেতারা পড়ছেন বিপাকে। মাছ নাই দেখি তো, কারণ এই জায়গায় দেখা গেছে ধরা হয় অল্প অল্প, ঠিক আছে, এই হিসাবে দাম বেশি। এবছর এমনি আমরা দেখতে আছি অনেকটা কম, ইলিশ মাছ কম। বোর্ড আইসে দেখে কিছু মাছ পাওয়া যায়, কিনতে গেলে অনেক দাম বেশি। আবার এই মাছ তো নাগালের বাইরে, ইলিশ মাছ তো ধরনই যায় না। মাছের সরবরাহ যত ভালো হবে ততই কমবে মাছের দাম। প্রত্যয় দাস, এখন। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে তীব্র গরম। আজ রেকর্ড করা হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে রোদের তীব্রতায় গরম অনুভূত হচ্ছে আরও বেশি, যাতে বাড়ছে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। এ বিষয়ে আলোচনাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন অনেক চক্রবর্তী। অনেক গেল কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা বাড়ছে, কেমন দেখছেন? আজকের তীব্রতা সম্পর্কে জানাবেন, সেই সঙ্গে জনজীবনে ভোগান্তি কেমন দেখছেন? মুক্তি, তাপদাহ কিন্তু আবারও হঠাৎ করেই বেড়েছে চুয়াডাঙ্গায়। আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বেলা 12টায় 37.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা যত বাড়ছে তাপমাত্রা কিন্তু ততটাই বাড়ছে। আর কিছুক্ষণ পর আসলে দুপুর 3টায় আসলে সর্বশেষ তাপমাত্রা রেকর্ড করা হবে চুয়াডাঙ্গাতে। সেখানে আবহাওয়া অফিস ধারণা করছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে আজকে চুয়াডাঙ্গায়। হঠাৎ করে গরম বাড়ার সাথে সাথে সাধারণ যারা মানুষ আছে, ভ্যান চালক, রিক্সা চালক, তারা কিন্তু চরম আকারে এক প্রকার দুর্ভোগে পড়েছে। সব থেকে বিপাকে পড়েছে কিন্তু আসলে শ্রমজীবী মানুষ। কাজ না পেয়ে আমরা দেখেছি এই গরমের সময় আসলে ছায়াযুক্ত স্থানে তারা অবস্থান করছে, গাছতলায় আসলে অবস্থান করছে। সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে মুক্তি, সেখানে কিন্তু আসলে প্রতিদিন রোগীরা ভর্তি হচ্ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এই গরমের সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে আসলে এই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আগামী রবিবার অথবা সোমবারের পরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু আবহাওয়া কিছুটা কমার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। মুক্তি।
অনেক চক্রবর্তী যুক্ত ছিলেন চুয়াডাঙ্গা থেকে। দর্শক, দেশ বিদেশের আরো খবর জানাবো, তবে তার আগে যেতে চাই একটা ছোট্ট বিরতিতে। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। হজযাত্রা নিয়ে এখনও অনিশ্চয়তায় প্রায় 4000 মুসল্লি। তবে অভিযুক্ত এজেন্সিগুলোর সাথে আলোচনায় বসে সমস্যার সমাধানে কথা বলছে হাব। এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করলেও শেষমেশ সবারই হজ নিশ্চিত করার সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। প্রায় 5000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হজে যাওয়ার অপেক্ষা আল্লাহর মেহমানদের। হজ যাত্রার নবম দিনেও উচ্ছ্বাসের কমতি ছিল না হজ যাত্রীদের চোখে মুখে। চাওয়া সবার একই, মহান স্রষ্টার কৃপা লাভ। আমার যারা ভালো লাগতেছে সে মালিক ছাড়া আর কেউ জানবে না। আল্লাহ ধন কবুল করে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাহির হয়েছি। আল্লাহর কাছে তো মাপ চাবো যে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও, এবং পরেও যদি হয় সেটাও মাফ করে দাও। আশকোনা হজ ক্যাম্পে ভোগান্তি নেই মুসল্লিদের, নেই শিডিউল বিপর্যয়ের ঘটনাও। তবে জটিলতা দেখা দিয়েছে ভিসা পাওয়া নিয়ে। শুক্রবার দুপুর পর্যন্ত ভিসা পাননি প্রায় 4000 হজযাত্রী। ভিসা জটিলতা নিয়ে অভিযোগের তীর হজ এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবের দিকে। তবে অভিযুক্ত এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের কথা বলছে হাব। কয়েকটা এজেন্সির এখনও ভিসা করে নাই, তাদেরকে নিয়ে আমরা আবার হাবে আজকে সন্ধ্যায় বৈঠকে বসবে, তাদেরকে আমরা সহায়তা করব। আর যদি তাদের মধ্যে কোনো অবহেলা অবজ্ঞা থাকে শাস্তিও দিব তাদেরকে, আবার তাদেরকে দিয়ে হজযাত্রী প্রেরণ করানো নিশ্চিত করব। যেসব এজেন্সি বাড়ি ভাড়া না করা সহ বিভিন্ন কারণে এখনও ভিসা আবেদন করেননি, তাদের রোববারের মধ্যে সব কাজ শেষ করার সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। তা না করলে লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক। আজকের মধ্যে যেন বাসা ভাড়া করে কালকে ধর্ম মন্ত্রণালয় জানান, এবং সাথে সাথে পিআইডি নাম্বার এবং ভিসার বিষয়টি সম্পন্ন করেন, সেটা বিষয়ে আমরা নিশ্চিত করতে তাগিদ দিয়েছি। এটা আমরা আশা করছি যে কালকের মধ্যে শেষ হয়ে গেলে রবিবারে আমরা। পবিত্র হজ পালনে এবছর সৌদি যাচ্ছেন প্রায় 85,000 হজযাত্রী। আসিফ ইকবাল, এখন, ঢাকা। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সে খবর জানাতে মুগদা হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন বাজিদ সাদ। স্যার, জানাবেন যে কতজন রোগী ভর্তি আছেন মুগদা হাসপাতালে এবং তাদের মধ্যে কারো অবস্থা কি গুরুতর পর্যায়ে রয়েছে কিনা? মুক্তি, সময় যত গড়াচ্ছে তত কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী যারা রয়েছেন তাদের সংখ্যাটা বাড়ছে। শুধুমাত্র রাজধানী নয়, সারা দেশেই কিন্তু এ পরিস্থিতি ভয়াবহ আকার মোটামুটি ধারণ করছে। গেল 4 মাসে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা যেমন বাড়ছে তেমন মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। যদি আমি একটু দেখাতে চাই, আমরা সকাল থেকেই মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে ডেঙ্গু আক্রান্ত আমরা যখন সকালে এসেছিলাম তখন ছিল 12 জন, কিন্তু পরবর্তীতে আরও একজন কিন্তু এখানে ভর্তি হয়েছে, অর্থাৎ 13 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে 7 জনই কিন্তু শিশু রয়েছেন এবং যে সাধারণ ওয়ার্ডেও কিন্তু অনেকে ভর্তি রয়েছেন। তবে আমরা এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি যে যারা ভর্তি রয়েছে তাদের অবস্থা গুরুতর না হলেও প্লাটিলেটের পরিমাণ কিন্তু প্রত্যেকেরই কমে গেছে। যেমন 2-1 দিনের জ্বর যেটিকে পাত্তা না দেওয়া, এবং যার কারণে কিন্তু কিছুদিন পরই হঠাৎ করে প্লাটিলেট কমে যাচ্ছে, যেমনটা কিন্তু আমরা এখানে এসে রোগীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এখানে যারা রোগী রয়েছেন, আমি যদি গত 24 ঘন্টার একটি হিসেব দিতে চাই, সেক্ষেত্রে গত 24 ঘন্টায় 24 জন রোগী আক্রান্ত হয়েছেন। তবে খুশির খবর, গত 24 ঘন্টায় কোনো নিহতের মৃত্যুর সংখ্যা নেই। তবে গত এবছর পর্যন্ত 2569 জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে মারা গিয়েছেন 32 জন, যা গত বছরের তুলনায় কিন্তু বেশি। যদি সেই তুলনা করা হয় সেক্ষেত্রে কিন্তু তালিকাটা কিছুটা হলেও বড়। আর এখানে যারা রোগী রয়েছেন বেশিরভাগ রোগী যাত্রাবাড়ি, মাদারটেক, ধোলাইপাড়, মানিকনগরের রোগী রয়েছেন। তাছাড়া রাজধানীর বাইরে থেকেও, যেমন নরসিংদী থেকে এখানে রোগী রয়েছেন যাদের
প্লাটিলেটের পরিমাণ কিন্তু কম বলে আমরা এখানে এসে দেখতে পেয়েছি। তবে যারা রয়েছেন তাদের অবস্থা কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়। ডেঙ্গু বর্তমানে তার ধরন পরিবর্তন করার জন্য কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, এমনটাই কিন্তু সমীক্ষায় উঠে এসেছে। ডেঙ্গুর যে মৌসুমটি রয়েছে সেই মৌসুমের আগে এই ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যাওয়ায় কিছুটা চিন্তার ছাপ কিন্তু রয়েছে যে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে ডাক্তাররা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। মুক্তি। মুগদা হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি সবশেষ জানাতে যুক্ত ছিলেন বায়েজিদ সাদ। জানাবো আন্তর্জাতিক ও ক্রীড়াঙ্গনের খবর, তবে তার আগে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। দেখছেন এখন দুপুর। এবারে আন্তর্জাতিক। দিন দিন বেড়েই চলেছে চীন রাশিয়া বাণিজ্য। 2023 সালে দেশ দুটিতে আমদানি রপ্তানি হয়েছে প্রায় $250 বিলিয়ন। আন্তর্জাতিক সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে ভালো সম্পর্ক রাখায় এবার তার মাসুল গুনতে হবে চীনকে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। আরও জানাচ্ছেন জাহানারা ভুঁইয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বেড়েছে চীনের। মস্কোর উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দেদারসে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে দেশ দুটি। চীনা কাস্টমস বিভাগের তথ্য মতে 2023 সালে রাশিয়া ও চীনের বাণিজ্য হয়েছে প্রায় $250 বিলিয়ন। 中俄互为新时代全面战略协作伙伴，两国关系持续健康稳定发展，两国领导人保持密切交往。关于你提到的具体问题，我没有可以发布的消息。Был ознаменован беспрецедентным ростом товарооборота. Мы превысили ту планку, которую задали экономической сфере наш президент Владимир Путин и товарищ Си, связанную с тем, чтобы достичь уровня 200 миллиардов. এছাড়াও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে মস্কোকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে চীন। বহুদিন ধরেই এই অভিযোগ পশ্চিমাদের। এবার রাশিয়ার সঙ্গে চীনের এই সম্পর্কের মাসুল গুনতে হবে বেইজিংকে, এমন শিরোনামে বুধবার এক প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে বলা হয়, রাশিয়া চীন সম্পর্ক নিয়ে যখন বড়াই করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তখন তা উদ্বিগ্নের কারণ হতে পারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর জন্য। ইতোমধ্যেই মস্কোর সঙ্গে কাজ করে বেইজিং ও হংকংয়ের এমন সব ব্যাংক ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার আভাস দিয়েছে ওয়াশিংটন। কারণ হিসেবে ওয়াশিংটন বলছে, চীন যদি রাশিয়ায় অস্ত্র বিক্রি নাও করে তবুও মস্কোকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে তারা, জানিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন এরই মধ্যে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ঠান্ডা যুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তায় বড় ধরনের হুমকি চীন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। বাণিজ্যিক বাজারে চাহিদা হারাচ্ছে দেশের ক্রিকেট। বিশেষ করে ঘরোয়া আসরগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। এতে এক বছরে নিজস্ব তহবিল থেকে বিসিবিকে খরচ করতে হয়েছে প্রায় 18 কোটি টাকা। বোর্ড কর্তারা বলছেন, স্পন্সর পেতে অনেকটা সংগ্রাম করতে হচ্ছে তাদের। নোমান আব্দুল্লাহর প্রতিবেদন। ঢাকা প্রিমিয়ার লিগের আরও একটি আসর শেষ হয়েছে। এবারও চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। আম্পায়ারিং নিয়ে বিতর্ক ছিল, ক্রিকেটারদের পাওনা এখনও বাকি। ডিপিএলে এসব নিয়মিত চিত্র। তবে একেবারে ভিন্ন যে চিত্রটি এবার দেখা গেছে সেটি হচ্ছে, প্রথমবারের মতো পুরো আসরটি শেষ হয়েছে কোনো ধরনের স্পন্সর ছাড়াই। দেশের শীর্ষ এই আসরে স্পন্সর না থাকায় ভ্রু কুঁচকে ওঠে অনেকের। তবে কেবল প্রিমিয়ার লিগ নয়, জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএল এবং বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএলেও এবার কোনো স্পন্সর খুঁজে পায়নি বিসিবি। তার মানে লিস্টে এবং প্রথম শ্রেণীর ক্রিকেটের শীর্ষ 3 আসরেই স্পন্সর পায়নি বোর্ড। ফলে সবগুলো আসরই পরিচালনা করতে হয়েছে নিজস্ব টাকায়, যেখানে বোর্ডের খরচ হয়েছে অন্তত 18 কোটি টাকা। 1988 সাল থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন কখনোই স্পন্সরহীন ছিল না। শুরু করেছিল নাভানা, এর পরবর্তীতে আপনার সব বিগ কোম্পানিগুলোই কিন্তু স্পন্সর করেছে। স্পন্সর অঙ্কগুলোও কিন্তু কম ছিল না। বিসিএল কিন্তু শুরুটাই হয়েছিল ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক, এবং আপনি 4টা টিমের মধ্যে 3টে টিমের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে, এবং তারপরে হচ্ছে টোটাল টুর্নামেন্টের স্পন্সর ছিল। তো আমরা দেখলাম যে গত বছর স্পন্সর উইথড্র হয়েছে, ফ্র্যাঞ্চাইজ কমেছে একটা। এই বছর দেখলাম যে ফ্র্যাঞ্চাইজ একটাও নাই এবং হচ্ছে স্পন্সরও নাই।
ঘরোয়া আসরগুলোতে বরাবরই বিসিবির পাশে ছিল ওয়ালটন। ডিপিএল ও এনসিএলে পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি বিসিএল এর একটি ফ্র্যাঞ্চাইজিরও মালিকানা তাদের। তবে এবার কোথাও টাকা ঢালতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। কারণ কি? থাকে না, আমাদের তো একটা প্ল্যান থাকে। যেমন এবার প্রিমিয়ার লিগের সময় বাংলাদেশে শ্রীলঙ্কা চলে আসলো। হোম সিরিজ একটা ইন্টারন্যাশনাল সিরিজ, ইন্টারন্যাশনালের মধ্যে যখন হোম সিরিজ হয়, ঘরোয়া টুর্নামেন্টগুলো হয়, তখন অনেকটা ব্যাকফুটে থাকতে হয়। আমার কাছে মনে হয়েছিল যে এই প্রিমিয়ার লিগটা একটু ঢাকা পড়ে যাচ্ছে। প্রতি বছর তো আমরা করি, অন্যরা আসার ইচ্ছা পোষণ করে কি না সেটা আমার জানা নেই। যদি করার ইচ্ছা থাকতো অন্য কোনো বড় কোম্পানি বা স্পন্সর প্রতিষ্ঠান, তাহলে আমাদের এই গ্যাপে ওরা ঢুকে যেত। কেবল ঘরোয়া আসরগুলোই নয়, জাতীয় দলেরও বাজার চাহিদা কমছে। সাকিব মোস্তাফিজদের জন্য স্পন্সর খুঁজতে হয়রান হতে হচ্ছে বিসিবিকে। গেল ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে কোনো ধরনের স্পন্সর ছাড়া। পরবর্তীতে রবির সঙ্গে 50 কোটি টাকায় 5 বছরের চুক্তি করে বোর্ড। অর্ধযুগ আগেও যেখানে স্পন্সর সত্য বাবদ বছরে 20 কোটি টাকা আয় করত বোর্ড, সেখানে মুদ্রাস্ফীতির সময়েও বছরে কেবল 14 কোটি টাকা করে পাচ্ছে বিসিবি। বিসিবি বলছে বৈশ্বিক সংকটের কারণে স্পন্সর খুঁজে পেতে বেগ পোহাতে হচ্ছে তাদেরকে। স্পন্সরদের সীমাবদ্ধতা হয়তো আছে, সেই কারণে হয়তো তারা বিসিবির সব কিছুতে সবাই সম্পৃক্ত হতে পারে না। সো ওয়ার্ল্ড একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা হিকআপস চলছে সবারই। সো ওই জায়গায় ক্রিকেট বোর্ড তো আমরা তো আর এই পৃথিবীর বাইরে না। আমাদের ম্যাক্সিমাম পেমেন্ট, আমাদের কোচদের বেতন থেকে শুরু করে সব কিছু আমাদের তো এগুলো ডলারে পেমেন্ট করতে হয়। সো আগে ডলারের পেমেন্ট যা ছিল, বাংলাদেশের কারেন্সি ডিভ্যালুয়েশনের কারণে সেটা প্রায় 30 টাইমস, লাইক 30 টাকা 40 টাকা প্রায় 35 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অটোমেটিক্যালি যদি সেটা বেড়ে যায়, টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের পেমেন্টটাও বেড়ে গেছে, খরচও বেড়ে গেছে। সো খরচ যদি বেড়ে যায়, আয় যদি তার সাথে ভারসাম্যহীনতার মতো অবস্থা হয়, তাহলে সবারই একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। আইসিসির রাজস্ব বন্টন নীতি আর হাজার কোটি টাকা এফটিআর এর মুনাফায় কোষাগার এখনও ভর্তি বিসিবির। তবে নীতি নির্ধারকরা সচেতন না হলে, ক্রিকেটাররা মাঠে ভালো ফলাফল এনে দিতে না পারলে দর্শকদের পাশাপাশি স্পন্সররা আরও আগ্রহ হারাবে বলে মত বিশেষজ্ঞদের। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। এই ছিল এখন দুপুরের আয়োজনে। তবে যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে চোখ রাখুন youtube.com/c/ekhon।